নমস্কার। আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা একটি গল্প, নাম খানা তল্লাশ। আমি শুভ্রা বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে হাজির হয়েছি। চলো তোমাদের গল্পটা শোনাই। আসুন ইন্সপেক্টর, আসুন। বলতে কি, একটা জীবন আমি আপনার জন্যই অপেক্ষা করেছি। আপনি আসবেন, খানা তল্লাশিতে লণ্ডভণ্ড করে দিয়ে যাবেন আমার সযত্নে সাজানো সংসার। আপনি এবং আপনার সেপাইদের বুটের আওয়াজে চমকে উঠবে আমার শিশু ছেলের ঘুম। আমার বউ আর বোন কোণে লুকিয়ে কাঁপবে থরথর করে। আমার বুড়ো মা বাপ ইষ্টনাম জপ করবে। আমার ভাই অকারণ গ্রেপ্তারের ভয়ে পেছনের দরজা দিয়ে পালাবে। দৃশ্যটা আমি দেখতে চেয়েছিলাম। জানি তো ইন্সপেক্টর একদিন আসবেনই তার দলবল নিয়ে। বড় উৎকণ্ঠা ছিল, বড় ভয়। এই স্থায়ী ভয় থেকে পরিত্রাণ করতে আজ আপনি এলেন। যতদূর সম্ভব লণ্ডভণ্ড করে দিয়ে যান আমার সংসার। এরপর আমি নিশ্চিন্ত হতে পারব, সুখীও। আপনি লম্বা লোক, মাথাটা একটু নিচু করে আসুন। আমরা কেউ লম্বা নই বলে দরজাটা খুব উঁচু করে তৈরি করা হয়নি। জানেনই তো, আমরা সব সাধারণ মানুষ, বেটে খাটো। আমাদের বড় দরজার দরকার হয় না। 1 মিনিট ইন্সপেক্টর, আমার আগফা ক্লিক ক্যামেরায় আপনার একটা ছবি তুলে নিই। না, নিয়ম নেই। তাহলে থাক, ক্যামেরাটা নিন, নিয়ে দেখুন এর ভেতরে লুকোনো বোমা, পিস্তল বা বিস্ফোরক নেই। ক্যামেরাই এটা। তবে ফিল্ম আছে কিনা বলতে পারবো না। ক্যামেরাটা আমার বলে উল্লেখ করলাম না, আসলে তা নয়। এটা আমার এক মাস্তুতো বোনের। সে খুব বড় লোকের বউ ছিল, কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা ছিল না। তার স্বামীর আবার অন্য মেয়ে ছেলে ছিল। বিয়ের পর থেকেই আমার সেই বোন খুব দুঃখী, বড় কান্নাকাটি করত। সেই বোনই একবার নেমন্তন্নে এ বাড়িতে এসে ক্যামেরাটা ফেলে যায় অন্যমনস্ক বশত। সেই রাতে ফিরে গিয়েই টিক্কুরি খেয়ে সে আত্মহত্যা করে। ক্যামেরাটা আর কেউ ফেরত নিতে আসেনি, আমরাও আর দিইনি, সেই রয়ে গেছে। দিশি জিনিস, ভালো করে এই ট্রেডমার্কটা পরীক্ষা করতে পারেন। অন্তত এটা চোরাই আমদানি নয়। কি বিশাল চেহারা আপনার! আপনি যে রাজ কর্মচারী তা চেহারা দেখলেই বোঝা যায়। ঠিক এরকমটাই আমি আশা করছিলাম। এরকম না হলে কি ইন্সপেক্টর মানায়? আপনি যেমন লম্বা, তেমনি বিশাল আপনার কাঁধ। কি অসাধারণ আপনার দুটো দীর্ঘ সবল হাত! কি গম্ভীর আপনার পদক্ষেপ! আর কি অদ্ভুত তীব্রতা আপনার চোখে! হ্যাঁ ইন্সপেক্টর, এটাকেই বলতে পারেন আমাদের বাইরের ঘর। আপনি তো নিশ্চয়ই খবর রাখেন যে এটা আমার নিজের বাড়ি নয়। আগে হ্যাঁ, ভাড়া 130 টাকা। আর ইলেকট্রিক? না না, আপনি ভুল বুঝেছেন। আমরা খুব লম্বা নই বলে দরজাটা উঁচু করে তৈরি করা হয়নি। এই কথার দ্বারা আমি কিন্তু এমন ইঙ্গিত করিনি যে বাড়িটা আমার বা আমাদের তৈরি। তা নয়। এখানে আমরা অর্থে আমরা সবাই আজকাল বেটে মানুষ। যেমন আমি, তেমনি এ বাড়ির মালিক, তেমনি সব বাড়ির। আর সবাই ঢোকবার বা বেরোবার জন্য খুব বড় দরজার দরকার হয় না আমাদের। আপনার মতো দীর্ঘকায় অতিথিও তো বড় একটা আসে না আমাদের বাড়িতে। হ্যাঁ, এটাই বাইরের ঘর। তবু বলি, মাত্র 2খানা ঘর বলে ঘরটাকে আমরা এক্সক্লুসিভ করতে পারিনি। একধারে ওই যে চৌকি দেখছেন, ওখানে আমার বাবা আর মা শোয়। মেঝেতে আমার বোন। না, ভাই শোয়ার জায়গা পায় না। সে রাত্রিবেলা এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকে। ভেতরের ঘরটা আমরা স্বামী স্ত্রী আর একটা ছোট ছেলে। তবু এই ঘরটাই আমাদের বাইরের ঘর। কেউ এলে
ওই যে সব তুচ্ছ চেয়ার দেখছেন, ওগুলোতেই বসে, গল্প টল্প করে। এটাকে ড্রয়িং রুম বলা কি ঠিক অপরাধ ইন্সপেক্টর? ফুলদানির মধ্যে কি খুঁজছেন ইন্সপেক্টর? ফুলগুলো? আহা, না না, ওসব ফুল আমি রোজ কিনি। কি করে কিনি বলুন? হ্যাঁ, এখনো টাটকা তাজা ও সৌরভে ভরপুর ওই রজনীগন্ধা দেখে মোটেই ভাববেন না যে আমার রোজ ফুল কেনার পয়সা জোটে। বাড়তি পয়সা আমার মোটেই নেই। চুপি চুপি বলি, ইন্সপেক্টর, গতকাল আমাদের বিবাহ বার্ষিকী গেছে। না না, ওসব বিবাহ বার্ষিকী টার্ষিকী পালন করা ঠিক আমাদের হয় না। কাউকে নেমন্তন্নও করিনি, ফালতু উপহার কিনে পয়সাও নষ্ট করিনি। কেবল মায়া বসে, স্মৃতি বিভ্রমে, ভাব প্রবণতার দরুন 1 ডজন ফুল কিনেছি। হে মহান ইন্সপেক্টর, ক্ষমা করুন আমার এই হৃদয় দুর্বলতাকে। না, সত্যি আমাকে এসব মানায় না। ফুল দিয়ে কি হয়? কিচ্ছু না, কিচ্ছু না। এ ফুল কেবল আমাদের বোকামির প্রতীক। কিছু পেলেন ফুলদানির ভেতরে? না, আমিও জানতাম কিছু পাবেন না। ফুলগুলো ফেলে দিয়েছেন ছুঁড়ে, জল ঢেলে ফেলেছেন মেঝে, শূন্য ফুলদানিটা আছড়ে ফেলার জন্য হাত উদ্যত করেছেন। হে বৃহৎ, আপনাকেই এসব মানায়। চমৎকার, ফেলে দিন, লণ্ডভণ্ড করুন। আর আমি দেখি ওই কৌটোটা। না ইন্সপেক্টর, ওর মধ্যে কালো অন্ধকারে যা লুকোনো আছে তা নয় বুলেট বা বারুদ, ও হচ্ছে আমার মায়ের নাম জপের মালা। দোহাই ইন্সপেক্টর, বেড কভারটা তুলবে না। ওর নিচে ছেঁড়া চাদর, তেলছিটে বালিশ। তুললেন? হায় ঈশ্বর, আমি বরং দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে থাকি। কি লজ্জা! ইন্সপেক্টর, আপনি কি চাদর তুলে তোষকটাও দেখবেন? হায়, তবে আর লজ্জার কিছুই বাকি থাকবে না। কি করে তবে গোপন করব ওই প্রায় 40 বছরের পুরনো তোষকটাকে? ওর তুলোগুলো চাপ বেঁধে খাপে খাপে ঝুপ হয়ে আছে। ছেঁড়া টিকিনের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে তুলো। ওর সারা দেহে চন্দ্রদেহের মতো খানা খন্দ। না মহান, আমি কাঁদছি না, তবে আপনি বড় নিষ্ঠুর। কেন দেখলেন ওসব? ওই বাক্সটা? না, ওটা নয় বেটে বন্দুক বা লম্বা পিস্তল। হাসির কথা, আমার বাবা একসময় বেহালা বাজাতেন। আপনি কি কখনো বেহালার বাক্স দেখেননি? না, আমরা কেউ বেহালা বাজাতে জানি না। ওটা এমনিই পড়ে আছে, দেখুন, ভালো করে দেখে নিন। ফরেন মেড? আগে হ্যাঁ, তা বটে, তবে ওটাও সেই 50 বছর আগে ব্রিটিশ আমলে কেনা। তখনকার দিনে ওসব শৌখিন জিনিস বিদেশ থেকেই আসতো। আগে হ্যাঁ, ওই খুঁটটাও বাবা ওটা দিয়ে দাড়ি কামাতেন। অন্য কোনো কাজে লাগে না, বিশ্বাস করুন। না, এসব চোরাই চালানের নয়, স্মাগলিংয়েরও নয়। কালো টাকা? হে বৃহৎ, হে প্রকাণ্ড, টেবিলের টানায় রাখা ওই 37 টাকা 60 পয়সার কথা জিজ্ঞাসা করছেন তো? না ধর্মাবতার, ওটা কালো টাকা নয়, বরং ভীষণ রকমের সাদা টাকা। এত সাদা যে ওকে রক্তহীন ফ্যাকাশে টাকাও বলা যায়। মাসের আরো 6 দিন বাকি। মহাত্মা, ও টাকার আয়ু আর কতক্ষণ? সেই অন্তিম মুহূর্তের ভয়ে ওরা ফ্যাকাশে হয়ে আছে, দেখছেন না? ঘট? আগে হ্যাঁ, ওর মধ্যে আমার স্ত্রী খুচরো পয়সা জমান। ভাঙুন ইন্সপেক্টর, ভাঙুন। আমার স্ত্রী কোনোদিন আমাকে তার মাটির ঘর ছুঁতে দেয় না, কিন্তু আপনার সঙ্গে তো চালাকি চলবে না। হে সর্বশক্তিমান, আপনি ঘরটা ভেঙে দেখুন তো, কত জমিয়েছে আমার বউ। না না, আপনাকে কষ্ট করে ওই 2-3 নয়া পয়সার খুচরো গুনতে হবে না। আন্দাজ করছি 2-3 টাকার বেশি নেই। তাই এই 2-3 টাকার মধ্যে একটা কালো টাকার ছায়া আছে। এটা প্রায় চুরির টাকা। ওটা আপনি বাজারতে করতেও পারেন। এই নিন লোহা আলমারির চাবি। হ্যাঁ মশাই, আলমারিটা আমার কিনা জিজ্ঞাসা করছেন? মহান,
এই একটা মাত্র সত্যিকারের দামি জিনিস যা আমি বিয়েতে পেয়েছিলাম। এই স্টিলের আলমারি দিতে নারাজ হয়েছিলেন আমার গরিব শ্বশুর। তার ফলে আমার বিয়ে ভেঙে যায় আর কি। না না, অবশেষে তিনি আলমারি দিতে রাজি হয়েছিলেন, আর বিয়েটাও হয়েছিল শেষ পর্যন্ত। এই আমার আর আমার স্ত্রীর ঘর। কি দেখছেন শ্রদ্ধাস্পদ? প্লিজ প্লিজ ওই বাঁশের চেহারিটা দেখবেন না, দোহাই আপনার। আমাদের মতো সামান্য মানুষেরও কিছু গুপ্ত জিনিস থাকে। বিপজ্জনক নয় মহাত্মা, লজ্জাজনক। পায়ে পড়ি, দেখবেন না। লজ্জা ইন্সপেক্টর, কি লজ্জা! ওই বাঁশের চ্যাঙারির মধ্যে থাকে কনস্ট্রাকটিভ। শ্রদ্ধা বশত আমি আর আমার স্ত্রী যে উপগত হই, এটা কি লজ্জাজনক নয়? তবু কি লজ্জার! কিন্তু কেন দেখলেন ইন্সপেক্টর, কেন দেখলেন? লজ্জায় আমি যে চোখ তুলতে পারছি না। আমাকে ক্ষমা করুন মহাত্মা, আমাদের এই গোপনীয়তাটার জন্য। আপনি তো ঈশ্বরের সমতুল্য, আমরা তো মানুষ মাত্র। জানি আপনি এটুকু ক্ষমা করবেন, গরিবের অপরাধ। আসছি ইন্সপেক্টর, 1 মিনিট। না, আমি স্ত্রীর সঙ্গে কোনো ষড়যন্ত্র করছি না। আমি তাকে বলছি যে সে আপনার জন্য একটু চা করুক। করার দরকার নেই, যেমন আপনার আদেশ। আলমারিতে সোনা পেয়েছেন ইন্সপেক্টর? আগে হ্যাঁ, আপনার অনুমান যথার্থ। ওগুলো সোনার গয়নাই বটে, মোট 5 ভরি। এই হার, দুল, আংটি, বোতাম মিলে মোট 5 ভরি। এছাড়া আরও কয়েক ভরি আছে মায়ের বাক্সে, সেসব মায়ের গয়না। আমাদের বাড়িতে মোট প্রায় 10 ভরি সোনার গয়না আছে। হ্যাঁ ইন্সপেক্টর, আমি অপরাধী জানি। ভারতবর্ষের শতকরা 70% লোকেরই ঘরে 10 ভরি সোনা নেই। আমি সেই দুর্লভ শতকরা 30 জনের একজন, যার ঘরে 10 ভরি, হ্যাঁ মহাত্মা, 10 ভরি সোনা আছে। বাজার তো করবেন ইন্সপেক্টর? না ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার স্ত্রীকে দেখছেন ইন্সপেক্টর? দেখুন দেখুন, ওকে বহুকাল কেউ দেখে না। চেহারা এমনিতেই দেখনসই ছিল না, এখন তো আরও ভেঙে গেছে। না, বয়স খুব বেশি নয়, তবু ওই রকমই, খুব সাদামাটা, রোগা ভোগা। রাস্তায় বেরোলে কেউ তো আমার লক্ষ্য করে না। বহুকাল পরে আপনি এক পরপুরুষ যিনি ওকে লক্ষ্য করছেন। ও বড় ভয় পেয়েছে, কাঁপছে। এমনিতে খুব কঁদুলি, আমার সঙ্গে ভীষণ ঝগড়া করে, কিন্তু আপনার সঙ্গে তো চালাকি নয়। আপনি যে মহান, শক্তিমান, ভয়ঙ্কর। আপনার সামনে আমরা আমাদের অস্তিত্ব কার্পেটের মতো পেতে দিয়েছি ধুলোয়। ইন্সপেক্টর সাবধান, আমার 1 বছর বয়সের ছেলের ঘুম ভেঙেছে। এই প্রচণ্ড হামা দিয়ে আসছে আপনার দিকে। কি সাহস! আপনার ভয়ঙ্কর স্তম্ভের মতো জানু ধরে ও ওই উঠে দাঁড়ালো। ইন্সপেক্টর, ও যে আপনার কোমরের খাপে ভরা রিভলভারের দিকে হাত বাড়াচ্ছে। ক্ষমা করুন ইন্সপেক্টর, ক্ষমা করুন, এ সাহস ঠিক ওকে মানায় না। নালা ভোলা ছেলে তো, ক্ষমা করুন। করেছেন? বাঁচা গেল। না শ্রদ্ধাস্পদ, ওই চিঠির বান্ডেলটা কোনো গুপ্ত কাগজপত্র নয়, তবে গোপনীয় বটে। বাচ্চা হতে আমার স্ত্রী কিছুকাল বাপের বাড়ি গেছিল, তখন লিখেছিল। দেখবেন? আচ্ছা দেখুন, আপনার কাছে লজ্জা কি? না দাদা, চিঠিতে যা লেখা আছে তা হলো আবেগের কথা, বিশ্বাসের কথা। কিন্তু সত্যি কি তাই? যেমন ধরুন এই লাইনটা, তোমাকেই যেন জন্ম জন্মান্তরে স্বামী পাই। এই কথাটা কি সত্যি হতে পারে? পাগল, আমি তো ভেবেই পাই না আমার মতো এক সাদামাটা অসফল লোককে আমার স্ত্রী বারবার করে স্বামী হিসাবে চাইবে। এ তো যুক্তিতে আসে না শ্রদ্ধাস্পদ।
ও সবই বানানো কথা, বলতে হয় তাই বলা, লেখবার রেওয়াজ আছে তাই লেখা। তবে আমি মাঝে মাঝে বের হয়ে পড়ি, ওগুলো বের করে আমি পড়ি, বেশ লাগে, মনে হয় সত্যিই বুঝি। হ্যাঁ, এই যুবতী মেয়েটাই আমার বোন। না, ও সুন্দরী নয়, কোত্থেকে সুন্দরী হবে? সুন্দরের ঘরেই তো সুন্দর জন্মায়। আমরা অতি সাধারণ, তাই ও সুন্দরী নয় বটে। তবে যুবতী, ইচ্ছে হলে আপনি একটু তাকিয়ে থাকুন ওর দিকে, ও ধন্য হোক। কিছু কি পেলেন শ্রদ্ধাস্পদ? আপনার ভুরুটা কোঁচকালো, মুখশ্রী গম্ভীর, চিন্তান্বিত, কিন্তু কি পেলেন মহান? ওই তো ভাঙা ঘটের মাটি চারা ছড়িয়ে আছে খুচরো পয়সার সঙ্গে, ওই পড়ে আছে ফুল, জল আর ফুলদানি। বিছানা ওল্টানো বলে, বাক্স আলমারি খোলা বলে আমাদের সব ঢেকে রাখা ছেঁড়া আর ময়লা সব বেরিয়ে পড়েছে। প্রকট হয়েছে আমাদের তুচ্ছতা। তবু বলুন, কি পেলেন অবশেষে? কোনো জিনিস বাজেয়াপ্ত করবেন ইন্সপেক্টর? আমার বুড়ো মা বাবার ঘোলা চোখের মধ্যে তাকিয়ে কি খুঁজছেন আপনি? কি আছে ওখানে? কি খুঁজছেন আমার স্ত্রী আর বোনের চোখে? ওরা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে যে আমার ছেলের চোখেই বা কি আছে শ্রদ্ধাস্পদ? আমার চোখেও? বলুন ইন্সপেক্টর, বলুন। আপনি ঘন শ্বাস ফেলে আপন মনে বললেন, পেয়েছি। শুনে আমার বুকের ভেতরটা কুয়োর মতো ফাঁকা হয়ে গেল। দোহাই, আমাকে আর রহস্যের মধ্যে রাখবেন না। পেয়েছেন? ও হরি, ও তো সকলেরই থাকে শ্রদ্ধাস্পদ। আপনি পেয়েছেন আমাদের চোখের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, বিশ্বস্ততা। শ্রদ্ধাস্পদ, আমাদের যে আর কিছু নেই, এসবই অবশ্য অবান্তর, বাজে জিনিস। এসব তো বাজেয়াপ্ত করার উপযুক্ত নয়। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, হে শ্রদ্ধাস্পদ সর্বশক্তিমান, আমাদের এটুকু কেড়ে নেবেন না। আমাদের আর সব নিয়ে যান, বাজেয়াপ্ত করুন। আমাদের ভিখিরির পোশাকে বের করে দিন রাস্তায়। দোহাই, আপনার পায়ে পড়ি, আমাদের ওটুকু আপনি বাজেয়াপ্ত করবেন না। ইন্সপেক্টর, ইন্সপেক্টর। এই গল্পটায় লেখক একটা কাল্পনিক চরিত্রের মধ্যে দিয়ে তার নিজের জীবনের সব কথাগুলোকে, লুকোনো কথাগুলোকে বার করেছে। যে তার হয়তো জীবনে কিছুই নেই, কিন্তু আছে উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, বিশ্বস্ততা, সেটা যেন কেউ কেড়ে না নেয়। তাই কাল্পনিক ইন্সপেক্টরের কাছে তার একান্ত অনুরোধ যে জীবনে তো এইটুকুই আছে, আর তো কিছু নেই ইন্সপেক্টর, আপনি সেটুকু কেড়ে নেবেন না। তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।